যে কথা বলছিলাম, অনির্বাণের অগ্নিবাণের আজকের বিতর্ক, রাজ্য বিজেপি এই মুহূর্তে কত ভাগে বিভক্ত ঠিক উত্তর জানেন না কেউ, এমনকি দলের রাজ্য সভাপতিও সম্ভবত না। তিনি কোনো মতে গোটা বিষয়টিকে চাপা দেওয়ার জন্য, এই মুহূর্তে বিজেপির সংকটকে চাপা দেওয়ার জন্য তড়িঘড়ি রাজ্য কমিটির বদল হতে চলেছে এইটুকু আশ্বাস দিয়েছেন। তাতে দলের নিচুতলার কর্মীদের মনোবল ফিরবে কিনা তারা এরপরে পুরো নির্বাচনে, আমরা দেখেছি উপনির্বাচনে কি অবস্থা হয়েছে বিজেপির। 3টি আসনে জামানত জব্দ হয়েছে, 4টি আসন লড়ে, 1টি আসনে বামেদের সঙ্গে ক্লোজ ফাইট, খুব 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 কাছাকাছি প্রতিদ্বন্দ্বিতার পর, খুব ক্লোজ ফাইটের পর কোনো মতে দ্বিতীয় স্থানটি রক্ষা করেছে বিজেপি। যখন বিজেপির নিচুতলা রীতিমতো প্রশ্ন উঠে গিয়েছে কেন, কিসের টানে এর পরেও বিজেপি করব, যখন বিজেপি করতে গিয়ে গত 10 বছর, 11 বছর, 12 বছর ধরে বিভিন্ন দল, বিশেষ করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হাতে মার খাওয়া কর্মীরা হঠাৎ একদিন সকালবেলা উঠে দেখবেন তার মাথার উপরে বসে আছেন তৃণমূল থেকে আসা কোনো একজন নেতা। আর ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে বিজেপি ছাড়ছেন একের পর এক নেতা। সবাই যে শুধুমাত্র পদের মোহে দলের থেকে অন্য দল পরিবর্তন করে কিছু পাওয়ার আশায় যাচ্ছেন, এমনটা হয়তো নয়। দলের নিচুতলা কর্মীরা যদি তা মনে করতেন তাহলে নিশ্চয়ই উপনির্বাচনে বিজেপির এমন শোচনীয় অবস্থা হতো না। আজকে দল ছাড়লেন জয় ব্যানার্জি। গত কয়েক মাসের বা গত কয়েক সপ্তাহের রীতি মেনেই আরও একটি উইকেটের পতন। কিন্তু শুধুই কি তাই, জয় ব্যানার্জির দল ছাড়ার পরেই বিজেপি নেতৃত্বের একাংশ বলতে শুরু করলেন ও কিছু নয়, জয় তেমন বড় কোনো নেতা নয়। আচ্ছা, যদি তেমন বড় নেতা না হয় তাহলে তাকে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দিয়েছিলেন কেন? কেনই বা তাকে ন্যাশনাল এক্সিকিউটিভের মেম্বার করেছিলেন? আর কেনই বা তাকে জয় ব্যানার্জিকে সহসভাপতি করেছিলেন রাজ্য দলে? আসলে কি বিজেপি নেতারা কিছু ঢাকা চাপা দিতে চাইছেন, সংকটটা থেকে মুখ ফিরিয়ে থাকতে চাইছেন? কিন্তু তারা চাইলেও সংকট কি তাদের থেকে মুখ ফেরাচ্ছে? সম্ভবত নয়। রাজ্য কমিটির একটা বদল বোধহয় সংকটকে চাপা দিতে পারবে না, যখন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আরেক প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়কে সরাসরি দলের দরজা দেখিয়ে দিচ্ছেন, বলছেন না পোষালে আসতে পারে। ঠিক এমন অবস্থায় দাঁড়িয়ে বিজেপি পুরো ভোটে লড়বে কি, এই মুহূর্তে নিজেদের মধ্যে লড়তে ব্যস্ত। কেন এই অবস্থা বিজেপি? আমাদের একটি বিশেষ প্রতিবেদন। বিজেপির অন্দরে কোন দল তুঙ্গে? রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি নেতা তথাগত রায়। সাধারণ সম্পাদক হিসেবে যারা ছিলেন এতদিন, তাদের কার্যপ্রণালী আমি দেখেছি, কিন্তু সেটা যে সবসময় সন্তোষজনক হয়েছে তা নয়। কিন্তু এই রাজ্যে বিজেপির মাথায় যে সমস্ত লোক ছিল তারা এত অপদার্থ ছিল যে এদের কিছু করার ছিল না। শনিবার সকালে এই ইস্যুতে সুর চড়ান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। ঠিক আছে, কতদিন আর লজ্জা পাবেন? দল ছেড়ে দিন। যারা দলের জন্য কিছুই করেননি, দল যাদেরকে সবচেয়ে বেশি দিয়েছে, তারাই দলের সবচেয়ে বেশি ক্ষতি করেন। আমাদের দুর্ভাগ্য এটা। বেলা গড়াতে আরেক ছবি, প্রধানমন্ত্রীকে ইমেল করে দল ছাড়ার ঘোষণা করলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। বিজেপিতে আমার প্রয়োজন ফুরিয়েছে, আমি স্বয়ং নরেন্দ্র মোদীকে মেল করে আমি বিজেপি থেকে নিজেকে সরিয়ে নিলাম। সদ্য রাজ্য সভাপতির দায়িত্ব পেয়েছেন সুকান্ত মজুমদার। দায়িত্বভারের পরেই 4 কেন্দ্রে উপনির্বাচনে পর্যুদস্ত হয়েছে বিজেপি। 3 কেন্দ্রে জামানত জব্দ হয়েছে। খড়দহে কোনো মতে বামেদের সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। সামনেই পুরভোট, তার আগে দলের অন্দরে বিশৃঙ্খলা চরবে। এই পরিস্থিতিতে পুরভোটের আগেই সাংগঠনিক রদবদলের কথা ঘোষণা করেছেন দলের রাজ্য সভাপতি। আমাদের কমিটি তৈরি হবে খুব তাড়াতাড়ি, যে যারা এই দুটো ভোটকে পরিচালনা করবে, হাওড়া কর্পোরেশন এবং কলকাতা কর্পোরেশন। আর বাকি যে প্রশ্নগুলো সাংগঠনিক বিষয়ে বিজেপি খুব তাড়াতাড়ি এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। জয়ের দলবদলকে গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির। প্রশ্ন উঠছে, তাহলে কেন তাকে জাতীয় কর্মসমিতিতে নিয়ে আসা হয়েছিল? কেনই বা কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছিল? জয় বেসুরো বুঝতে পেরে কি তা প্রত্যাহার করা হলো? রিপাবলিক বাংলা। আর আমার সঙ্গে এই মুহূর্তে বিতর্কের জন্য উপস্থিত রয়েছেন যে অতিথিরা, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। তথাগত রায় রয়েছেন, প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি, বিজেপি নেতা। আমার সঙ্গে রয়েছেন প্রফেসর পঙ্কজ রায়, অধ্যাপক। আমার সঙ্গে রয়েছেন জয় ব্যানার্জি, আজকে থেকে যাকে, এই মুহূর্ত থেকে যাকে আপাতত প্রাক্তন বিজেপি নেতাই আমাকে বলতে হবে, তার কারণ জয় আজকেই নরেন্দ্র মোদীকে ইমেল পাঠিয়ে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছেন। আমার সঙ্গে রয়েছেন দেবু টুডু, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। আমি শুরু করি তথাগতবাবু আপনাকে দিয়ে।
আপনিও দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও এই মুহূর্তে প্রাক্তন রাজ্য সভাপতি, যদিও দিলীপবাবু এখনও রাজনীতিতে ভীষণভাবে অ্যাক্টিভ, সক্রিয়, তিনি দলের সর্বভারতীয় সহসভাপতি, কিন্তু তা সত্ত্বেও যেভাবে আজকে দিলীপবাবু বলেছেন আপনাকেই লক্ষ্য করে যে না পোষালে প্রত্যেক দিন লজ্জা পেলে দলের কাজে দল ছেড়ে দেওয়াই ভালো। দল আপনাদের প্রচুর দিয়েছে, কিন্তু আপনারা দলকে কিছুই ফিরিয়ে দিতে পারেননি, তারাই দলকে প্রত্যেক দিন দলের ক্ষতি করছেন প্রকাশ্যে এমন বিবৃতি দিয়ে, দল বিরোধী কথা বলে। আমি প্রাথমিক প্রতিক্রিয়াই চাইবো আপনার তথাগতভাবে। দেখুন, দিলীপ ঘোষ যেটা বলেছেন তার উত্তর দিতে গেলে যে কথাগুলো বলতে হয় সেগুলো ওর বোধগম্য হবে না, মানে অশিক্ষিত হলে যা হয় আর কি। সেই জন্য ওটার মধ্যে আমি যাচ্ছি না, ওর বক্তব্যকে আমি কোনো গুরুত্বও দিচ্ছি না। দলের 13 জন ভাইস প্রেসিডেন্ট আছেন, তার মধ্যে উনি একজন, উনি নিজের পদে আসীন থাকুন, যা বলার ইচ্ছে বলুন, আমি কোনো তার প্রতিক্রিয়া দেব না। তবে আজকে দলের যে ভয়াবহ অবস্থা, যে দল এপ্রিল মাসের নির্বাচনের আগে ক্ষমতায় আসার চেষ্টা করছিল, ক্ষমতায় আসার স্বপ্ন দেখছিল, যে দলের মধ্যে কে কোন মন্ত্রী পদ পাবে তাই নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল, সেই দলের আজকে উপনির্বাচনে 3টে আসনে জামানত চলে গেল। এরপরে কোনো বিশ্লেষণ হলো না, দলের ভেতরে প্রকাশ্যে তো হয়নি, দলের ভেতরে হলো না। যে সাধারণ নির্বাচনে যে বিপর্যয় হলো সেটাও কোনো বিশ্লেষণ হলো না, উল্টে বোঝানোর চেষ্টা করা হলো যে না 3 থেকে 77 হয়েছে, তো অসাধারণ ফল হয়েছে। এই যেখানে অবস্থা, সেখানে দলের অবস্থা সম্বন্ধে আমি অত্যন্ত হতাশ, এবং এই দায়িত্ব পুরোপুরিভাবে যে কেডিএসএ টিম যেটাকে বলি আমি সেটার ঘাড়ে দিচ্ছি। এই কেডিএসএ টিম দলের সর্বনাশ করেছে, দলকে ডুবিয়েছে, তার মধ্যে দিলীপ ঘোষও আছেন। আর তবে দিলীপ ঘোষ একজন গৌণ মানুষ, যেন প্রধান লোক তিনি কে, অর্থাৎ কৈলাস বিজয়বর্গীয়। এর ফলে আজকে বিজেপি প্রায় পশ্চিমবঙ্গে ধীরে ধীরে নিচে নামতে আরম্ভ করেছে, এবং সামান্য কিছুদিনের মধ্যে আরও যে ভোটগুলো হবে তাতে আমি কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। তথাগতবাবু, কেডিএসএ আপনি কৈলাস বললেন, দিলীপ বললেন, এস আর এ কারা কারা? তো জানা আছে সকলেরই, শিবপ্রকাশ এবং অরবিন্দ মেনন। টিমটার উপর দায়িত্ব ন্যস্ত ছিল পশ্চিমবঙ্গে নির্বাচন চালাবার। এই টিমটাই হাজার হাজার লোককে তৃণমূল থেকে নিয়ে এসেছে, বেনো জলের মতন নিয়ে এসেছে, তাদের নানা রকম সুবিধে দিয়েছে, তাদেরকে টিকিট দিয়েছে পার্টির, তাদের কাছ থেকে পুরোটা আমি এখনই খোলসা করে বলতে চাইছি না, কিন্তু নারী এবং অর্থের অসম্ভব আদান প্রদান হয়েছে। নারী এবং অর্থ, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, দুটোর অসম্ভব আদান প্রদান হয়েছে। তো ভয়ঙ্কর সব অভিযোগ করছেন আপনি তথাগতবাবু। বিজেপির মতো একটা দল যাকে অনেক আগে থেকে, মানে আপনাদের দাবি অনুযায়ী আমরা জানতাম যে বিজেপি মানে পার্টি উইথ এ ডিফারেন্স, ডিফারেন্সটা কোথায়? কংগ্রেসের সঙ্গে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোথায় ডিফারেন্স? আমি তো নতুন করছি না, এই অভিযোগ তো আমি 6ই মে তারিখ থেকে করে আসছি। আমার পুরনো টুইট যদি দেখেন, 6ই মে তারিখে আমি যে টুইট করেছিলাম তার মধ্যেই আমি এই কেডিএসএ টিমকে অভিযুক্ত করেছি, নতুন তো কিছু বলিনি। তথাগতবাবু, একটা প্রশ্ন, আপনি যে নির্দিষ্টভাবে এই টিমের মধ্যে দিলীপ ঘোষকে বেছে নিলেন, আমি দেখলাম আপনি যাদের যাদের নাম করলেন তাদের মধ্যে একমাত্র সেই অর্থে রাজ্য বিজেপির নেতা বলতে দিলীপ ঘোষ। সেটা তিনি সভাপতি পদে ছিলেন সে সময়, সেই জন্যই কি সত্যি কি সব কিছু তখন দিলীপবাবুর ইচ্ছানুসারে হয়েছে? দিলীপবাবুও তো অনেক কিছু চাইতেন না বলে ঠাড়ে ঠোরে নানাভাবে নানা সময় বুঝিয়েছেন। না, এই কথাটা ঠিক, সব কিছু দিলীপবাবুর ইচ্ছানুসারে হয়নি, সব কিছু হয়েছে মূলত কৈলাস বিজয়বর্গীয়র ইচ্ছানুসারে। কিন্তু দিলীপবাবু তাতে সায় দিয়েছেন,
দিলীপবাবু তালে তাল দিয়েছেন, দিলীপবাবু সেই স্রোতে ভেসেছেন, দিলীপবাবু তার সুবিধাগুলো নিয়েছেন। তথাগতবাবু, আপনারা যারা দিলীপবাবুর আগে রাজ্যের সভাপতির দায়িত্ব পালন করেছেন দলে, আমি কিন্তু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স বলছি, আপনি নিশ্চয়ই একমত হবেন, তারা কেউ বিজেপিকে এই সাফল্য দিতে পারেননি যা দিলীপ ঘোষ দিয়ে গিয়েছেন। দুই সাংসদের দলকে, তারপরে দুই সাংসদের দল যখন ছিল বিজেপি, সেখান থেকে তাকে 3 বিধায়কের দলে পরিণত করা, সেখান থেকে 18 সাংসদ, সেখান থেকে এই নির্বাচনে পর্যদস্ত, মানে বিধানসভা নির্বাচনে পর্যদস্ত, আমি এই অর্থে বলছি 200 আসন পেয়ে যারা সরকার গড়ার চেষ্টা করছেন তারা সরকার করতে পারেননি, 200 না 100 পাননি, কিন্তু 3 থেকে 77-তে পৌঁছেছেন। তাহলে দিলীপবাবুর ব্যর্থতা কোনখানে বলে আপনার মনে হয়? কেন ব্যক্তি দিলীপ ঘোষ আপনার টার্গেট? না, দিলীপ ঘোষ আমার টার্গেট নয়, আমার টার্গেট হচ্ছে পুরো টিমটা। এই টিমের মধ্যে দিলীপ ঘোষের ভূমিকাটা গৌণ ছিল। এই যে সমস্ত প্রার্থী চয়ন করা হয়েছিল, যার মধ্যে নগরীর নটিরা ছিলেন সম্পূর্ণ অচেনা অজানা লোকেরা ছিলেন, যাদের বিজেপি কর্মীরা জানতো না, এই সমস্ত লোকেরা ছিলেন, তাদের সেই প্রার্থী চয়নে দিলীপ ঘোষের ভূমিকা একটা গৌণ ভূমিকা। দিলীপ ঘোষের উপর অনেক কিছু চাপিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমি তো আগেই বললাম যে তিনি গণ্ডলিকা প্রবাহে ভেসে গিয়েছিলেন, তিনি তার সুবিধা নিয়েছিলেন। অতএব যে পরিস্থিতিটা হয়েছে সেটা বুঝতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আমায় কেউ বলেন যে 2019 সালে যে আমরা 18টা আসন পেলাম লোকসভায়, সেই 18টা আসন দিলীপ ঘোষ এনে দিলেন, তাহলে আমি সবিনয় বলবো যে যিনি বলছেন তিনি খুব সরল লোক, খুব সরল লোক। তিনি রাজনীতির রও বোঝেন না। এই 18টা আসন আমরা পেয়েছি শুধু একটি লোককে দেখে, তার নাম নরেন্দ্র মোদী। এবং তারপরে 2019 সালের মে মাসে যে আমরা 18টি আসন পেয়েছি, তারপরে ডিসেম্বর মাসে উপনির্বাচন হয়েছে 3টি আসনে, সেই 3টি উপনির্বাচনে আমরা হেরেছি, বিজেপি হেরেছে। সেটা তো কেউ বলছে না, সেটা নিয়ে তো কোনো বিশ্লেষণ হচ্ছে না, সেটা চেপে দেওয়া হচ্ছে, ঝেঁটিয়ে কার্পেটের নিচে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তারই ফলশ্রুতি হচ্ছে, যখন একটা বিপর্যয় হয়, ছোট বিপর্যয় হয়, তখন জিনিসটা নিয়ে কাটাছেঁড়া করা প্রয়োজন, এবং কাটাছেঁড়া করে যা উচিত পদক্ষেপ সেটা নেওয়া প্রয়োজন। সেসব কিছুই নেওয়া হয়নি। উল্টে গোটা 2020 সাল এবং 2021 সালের এপ্রিল মাস পর্যন্ত যথেচ্ছাচার করা হয়েছে। অর্থ এবং নারী নিয়ে যেটা করা হয়েছে, তারই ফল হচ্ছে আমাদের এই স্বপ্ন দেখার পর থেকে 77টি আসনে অবতরণ, এবং আজকে উপনির্বাচনে 3টি আসনে জামানত জব্দ। তথাগতবাবু, আপনার কাছে আমার প্রশ্ন, তাই যদি হয়ে থাকে, আমি যদি সেটাই ধরে নিই, তাহলে নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় নেতৃত্ব তারা তো এই বিধানসভা নির্বাচনে বলেনি, আমি একটা কথা প্রচুর প্রচার করেছেন, তাহলে এবারের বিধানসভা নির্বাচনের ব্যর্থতার দায় কেন কেন্দ্রীয় নেতৃত্বের নয়? একটা কথা বাকি আছে, সেটা আমি বলেনি, বলছি আমি। তার আগে একটা কথা বলে বাকি আছে, সেটা আমি বলিনি, যে এর আগে যারা বিজেপিতে ক্ষমতায় ছিলেন, যারা বিজেপির সভাপতি ছিলেন, তার মধ্যে হরিপদ ভারতী ছিলেন, তার মধ্যে সুকুমার বন্দ্যোপাধ্যায় ছিলেন, তপন শিকদার ছিলেন, অসীম ঘোষ ছিলেন, আমিও ছিলাম, সত্যপ্রতম বন্দ্যোপাধ্যায় ছিলেন। আমরা সকলে অপদার্থ, কারণ আমরা 2-3টে করে আসন এনেছি, আর কিছু করতে পারিনি। এটা যারা বিশ্বাস করেন তারা, আমি তো বললাম, রাজনীতির র বোঝেন না। একটা ইমারত তৈরি করতে হলে একটা ফাউন্ডেশন তৈরি করতে হয়, প্রথমে একটা ভিত্তি তৈরি করতে হয়। সেই ভিত্তিটা এই এতজন লোক, সেই হরিপদ ভারতী, তপন শিকদার, সুকুমার বন্দ্যোপাধ্যায় সবাই মিলে এতদিন ধরে আমরা তৈরি করেছি বলে, তার ওপরে এখন হঠাৎ ইমারত বানিয়ে এবং নরেন্দ্র মোদীর মতো নেতা সামনে থাকার ফলে যারা 18টা আসন এসছে, তারপরে বগল বাজাচ্ছেন। ওই 3টে যে চলে গেল, ওই পরেই সেটা নিয়ে কেউ কিছু বলছে না। এজন্য কেন্দ্রীয় নেতৃত্বের দায়িত্ব সম্বন্ধে প্রশ্ন তুলেছেন। কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চয়ই দায়িত্ব আছে, কিন্তু সেই দায়িত্বটা কোনটা? সেটা গৌণ দায়িত্ব, সেটা সেকেন্ডারি দায়িত্ব। প্রাইমারি দায়িত্ব হচ্ছে যে টিমটাকে নির্বাচন চালাবার ভার দেওয়া হয়েছিল, কারণ কেন্দ্রের হাতে সারা
ভারত আছে, তার মধ্যে তো এতগুলো রাজ্যকে 29টা রাজ্যকে দেখতে হয়, তার মধ্যে প্রতিটি রাজ্যের জন্য একটা টিম তৈরি করা থাকে। পশ্চিমবঙ্গকে এবার অসাধারণ অগ্রাধিকার দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী এই রাজ্যে সাধারণ নির্বাচনে প্রচারের জন্য কতবার এসেছিলেন সেটা দেখুন। তা সত্ত্বেও দল হেরে গেল কেন? সেটা কি প্রধানমন্ত্রীর দোষ, না গৃহমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর দোষ? সেটা এই টিমের দোষ। এবং অন্যতম দোষ হচ্ছে প্রার্থী চয়ন। এই নগরীর নটি, যত 2 নম্বর লোক, যত তৃণমূলের যত রকম বাজে ভুসিমাল তাদের এনেছিল এবং তাদের দুহাতে টিকিট বিলি করা হয়েছিল। বিজেপির পুরনো কর্মীদের অবহেলা করা হয়েছিল এবং তার ফল হচ্ছে এই যেটা আমরা দেখছি। তথাগতবাবু, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। রাজ্য কমিটিতে দ্রুত রদবদল হচ্ছে আজকে বলেছেন দলের বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার। আপনি কি বিশ্বাস করেন এই রদবদলের পরে বিজেপি অন্তত কিছুটা, আপনার ভাষায়, ট্র্যাকে ফিরবে? না, রদবদল মানে কি? সুকান্ত মজুমদার নতুন সভাপতি হয়েছেন। বিজেপির কর্মধারাই হচ্ছে যে একজন নতুন সভাপতি যখন হন, তিনি নতুন করে একটা তার পদাধিকারীদের তালিকা তৈরি করেন। এই পদাধিকারীদের তালিকা বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করে সেটাকে চূড়ান্ত করা হয় এবং তারাই নতুন পদাধিকারী হয়। তবে এটা নতুন কিছু নয়, এটা রদবদলের কিছু না। নতুন সভাপতি, অতএব নতুন পদাধিকারী। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য তথাগত রায়, রাজ্য বিজেপি প্রাক্তন সভাপতি এবং বিজেপি নেতা আমার সঙ্গে ছিলেন সরাসরি। আমি তথাগত বাবুর সঙ্গে কথা বলার পর এবার আমাদের আজকের মূল বিতর্কে আসছে এবং আজকের বিতর্কে ঢোকার আগে আজকের মূল প্রশ্নগুলো। আমার অগ্নিবাণ 1, পুরভোট আর দলের ভাঙন, এই দুটো একসঙ্গে সামলাতে পারবে বিজেপি? রাজ্য বিজেপি সভাপতি বলছেন দলের রদবদল আসছে, সাংগঠনিক রদবদল, সামনে ভোটও আসছে, একসঙ্গে দুটো সামাল দেওয়া যাবে? অগ্নিবাণ 2, নেতাদের প্রকাশ্যে লড়াই, আরও ভাঙন ধরবে নিচু স্তরে, ইতিমধ্যেই বিজেপি নিচু স্তরে যথেষ্ট ভাঙন। অগ্নিবাণ 3, সংগঠনে বদল আনলেই মিটে যাবে বিজেপির এই দ্বন্দ্ব বা অন্তর্দ্বন্দ্ব? পঙ্কজ রায় আমার সঙ্গে রয়েছেন। আমি পঙ্কজবাবু আপনার কাছ থেকে শুরু করি। পঙ্কজবাবু, সম্ভবত 91 সাল এ রাজ্যের বিধানসভা নির্বাচনে চাকদা কেন্দ্র থেকে আপনি প্রার্থী ছিলেন। 2001 তখন বোধহয় বিজেপির টিকিট, আমি মানে মাফ করবেন আমার কথা, মানে বিজেপির টিকিট কে নেবেন দাঁড়িয়ে জিজ্ঞাসা করলে বোধহয় লোক খুঁজে পাওয়া যেত না। আজকের পরিস্থিতিটা পুরো উল্টো। আমরা শুনছি এই বিধানসভা নির্বাচনে তথাগত রায়, দলের প্রাক্তন সভাপতি, তিনি বলছেন অর্থ এবং নারীর বিনিময়ে টিকিট বিক্রি হয়েছে, সুবিধে বিক্রি হয়েছে, দলের পদ বিক্রি হয়েছে। দেখুন, বিষয়টা হচ্ছে এরকম কোনো কথা আমার জানা নেই, যেটা যিনি বলছেন তার দায়িত্বে। আমি আমার এই ব্যাপারের সঙ্গে আমি একমত না। কিন্তু আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে বেঙ্গলে একটা বাইপোলার পলিটিক্সের টেন্ডেন্সি আছে, যে বাইপোলার পলিটিক্সের জন্য তখন বিজেপি যত পরিশ্রমী করুক না কেন সেই জায়গায় তারা পৌঁছতে পারেনি। কিন্তু পরবর্তীকালে আমরা আজকে যেমন দেখছি যে টিএমসি এবং বিজেপির মধ্যে ভোটটা শার্পলি ডিভাইডেড হয়ে যাচ্ছে এবং সেখানে অন্যান্য দলগুলো একটা মানে গৌণ একটা ভূমিকা পালন করছে। সেটা ওই বাইপোলার পলিটিক্সের জন্যই এটা হচ্ছে। সুতরাং এটা একটা বিষয় যে সাফল্যটা অ্যাকুমুলেটেড, একদিনে কখনোই সাফল্য আসে না, বা অনেক দিনের পরিশ্রমে, অনেক মানে আত্মত্যাগের মধ্যে দিয়ে এটা তৈরি হয়, যেটা পশ্চিমবাংলায় হয়েছে এবং সেটা এই জায়গায় এসছে। যদি কোনো ভুল ত্রুটি থাকে তার জন্য পর্যালোচনা করার জন্য দল আছে, তার জন্য পর্যালোচনা দেখার জন্য সর্বভারতীয় স্তরের নেতৃত্ব আছে, দে উইল ডিসাইড। এটা আমি মনে করি না যে পাবলিক ফোরামে এই বিষয়ে শুধু ব্যক্তিগত কয়েকটা কথাই বলা যেতে পারে, তার বেশি বলার আমার কোনো এখতিয়ার নেই। বেশ, কিন্তু দলের এই যে দীর্ঘদিনের একটা একটা খরা বলতে পারি, তারপরে দলের এই বিপুল উত্থান 2014 থেকে শুধুই এগিয়েছে দল, তারপরে আবার এই একটা বিপুল পতন, মানে এই উপনির্বাচনে 3টে আসনে জামানত জব্দ, এটা তো ঘটনা। তথাগতবাবু যা বলছেন এগুলো ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, এটাকে তো অস্বীকার করা যায় না। না দেখুন, আমি এবারের যে বাই ইলেকশন, দেখুন
মূল যে ইলেকশন, লোকসভার যে নির্বাচন, তার যে ভোটের ধারা বিধানসভায় এবং বাই ইলেকশনে পশ্চিমবঙ্গে আমরা জানি যে অভিযোগ নেত্রী করতেন সিপিএমের এগেনস্টে, একেবারে পুরোপুরি ভোটটাকে বলা যেতে পারে লুট করা। এই নির্বাচনেও আপনি ভাবুন যে কোন ম্যাজিকে 1,65,000 ভোট সুইং করছে, মানে হাফ অফ দ্য 1,65,000 সুইং করছে। 57 ভোটে জয়ী হয়েছিলেন বিজেপি, সেখানে 1,65,000, মানে এটা কেবলমাত্র লুট ছাড়া কোনোভাবে। যদি ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে সার্ভে করে তাহলে তারা দেখবে যে এটা মানে মানুষের পালস রেট নয় এটা। বেশ আমি দেবু টুডুর কাছে যাই, তৃণমূলের মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন। দেবুবাবু, তাই কি নাকি বিজেপিতে নিচুতলায় ভাঙন বা বিজেপিতে নিচুতলায় মনোবল হারাচ্ছেন কর্মীরা, তার ফায়দা তুলছেন আপনারা? দেখুন, আমরা সকলেই জানি যে পৃথিবীর স্বাভাবিক নিয়মে নদীর এক কূল ভাঙে আর এক কূল গড়ে। আজকে তথাগত বাবু আমাদের সজ্জন মানুষ বলে গেলেন যে গত বিধানসভা নির্বাচনে কিভাবে টিকিট বিলি হয়েছে, নারী এবং অর্থের বিনিময়ে। দল তো ওইটাই, ওই বিজেপির কালচার তো ওইটাই। উনি পরিষ্কার করে দিয়ে গেলেন যে গত বিধানসভা নির্বাচনে ওই আপনার উড়োজাহাজে করে এসেছে, প্রচার করেছে, বলছে বাংলা দখল হয়ে গেল, এসবার 200 পার হয়ে গেল, এবং উড়োজাহাজে করে স্পেশাল প্লেনে নিয়ে চলে গেল ওই যোগ দিতে, যোগদান মেলা, শুধু রোজ যোগ দিচ্ছি। তো আসল কথা হচ্ছে ওই টাকা আর নারী। পরিষ্কার কথায় এ দল বিশৃঙ্খল দল, এ দল ধ্বংস অনিবার্য। ওদের কোনো নীতি নেই, আদর্শ নেই। পশ্চিমবাংলায় কি করে দল তৈরি করেছে বলুন? যারা পুরনো কর্মী তাদেরকে বাদ দিয়ে সব তৃণমূল কংগ্রেস। দেবুবাবু, এবার তাহলে 2 বছর ধরে ফেলে রাখা যে পুরসভার নির্বাচনগুলো এবার তাহলে আপনারা সেরে ফেলতে পারেন নাকি? আপনারা তো পঞ্চায়েত নির্বাচন এবং তারপরে পুরসভা লোকসভা নির্বাচনে বিজেপি খুব ভালো ফল করার পরেও ভোটটা করাননি এই কারণে যাতে আর হারের মুখ দেখতে না হয়। এবার নিশ্চিন্তে সেরে ফেলতে পারেন। এই তো ভোট হবে, তো এই তো ভোট হচ্ছে। এই যে বিধানসভা উপনির্বাচন হলো, জামানত জব্দ হয়ে গেল। দেখুন, মানুষ ভোট দেবে না। কেন ভোট দেবে বলুন না? এই কয়েকদিন আগে কাটোয়ার দায়হাটে পার্টি অফিসে ওই প্রাক্তন সভাপতি এবং এখনকার সভাপতি সুকান্ত মজুমদারের অনুগামীদের কি মারপিট। কাটোয়ার লোকেরা কাঁপছে আতঙ্কে, বলছে এটা কোন দল? এরা যদি ক্ষমতায় অর্থাৎ মনে করছেন, কি হতো? অর্থাৎ এবার আমি জয় বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন। জয় বন্দ্যোপাধ্যায়, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি বিজেপি ছাড়ার আগে বেশ কয়েক মাস আপনি অসুস্থ, আপনি রাজনৈতিক রোজকার কর্মকাণ্ডে অংশ নিতে পারেননি। এমন একটা অবস্থায় এসে আপনি নতুন করে অ্যাক্টিভ না হয়ে, অর্থাৎ সক্রিয় না হয়ে, হঠাৎ বাড়িতে বসে ঠিক কিসের ভিত্তিতে এই মূল্যায়নে পৌঁছলেন যে এই বিজেপিকে দিয়ে আর হবে না, এবার বিজেপির ভিতরে থেকেও আর হবে না? নমস্কার মাতৃপিটিয়ার সবাইকে। আজকে দেখুন যে এই কথাটা হচ্ছে যে আজকে যে কথাটা বললেন এক্ষুনি যে 2019 সালের 18টা সিট পাওয়া গেছিল এবং ডিসেম্বরে 7 মাসের মধ্যে 3টে না 4টে বিধানসভা হেরে গেছিল। মানে অ্যান্টি কনভেনিয়েন্স বা অ্যান্টি এস্টাবলিশমেন্ট মাত্র 7 মাসের মধ্যে। মানে যারা লোকসভার জিতেছিলেন তারা যে মানুষের পাশে থাকেনি, মানুষের কাজ করেনি, একটা অ্যান্টি কনভেনিয়েন্স বা অ্যান্টি এস্টাবলিশমেন্ট হতে মিনিমাম 5 বছর 10 বছর টাইম লাগে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই যে বিধানসভা ভোটটা হলো, এইটা একটা কৌরব এবং পাণ্ডবের যুদ্ধ। কৌরব হচ্ছে বিজেপি লোকজন, এই নেতা সেই নেতা, বড় 5-স্টার হোটেল কর্পোরেট বিজেপি। আর এইখানে জয় ব্যানার্জি, আপনি তৃণমূলের মধ্যে পাণ্ডব খুঁজে পাচ্ছেন? আপনি কি এবার তৃণমূলে জয়েন করবেন আবার, মানে বিজেপি থেকে এবার তৃণমূল?
না না, তৃণমূল বলে নয়, ঘটনাটা হচ্ছে আমি এটা না, আপনি তৃণমূলকে পাণ্ডব বললেন, আমি সেই কারণে জিজ্ঞাসা করছি। তৃণমূলকে পাণ্ডব খুঁজে বলে মনে হচ্ছে আপনার, তার মানে এটা কি তৃণমূলের যাওয়ার প্রিলিউড? আপনি খুব ভালো গানও গাইতেন জয় এক সময়, আমি তাই জিজ্ঞাসা করছি এটা কি প্রিলিউড, তৃণমূলে যাওয়ার প্রিলিউড? না, একেবারেই নয়, একেবারেই নয় মনে করছেন না জয়? ঠিক আছে, তাহলে কেন হঠাৎ করে আপনার বিজেপি ছাড়া? আমি জানার চেষ্টা করবো জয়, নিতান্তই ব্যক্তিগত দেনা পাওনার জায়গা থেকে যে অভিযোগটা বারবার উঠছে, তথাগত বাবুর মতো লোকেরা করছেন যে আসলে ব্যক্তিগত দেনা পাওনায় পোষাচ্ছে না বলেই সব বিজেপি ছেড়ে চলে যাচ্ছেন, আর এই দেনা পাওনার হিসেবেই এদেরকে নাকি বিজেপিতে নিয়ে আসা হয়েছিল, তাই এই পতন, এই চলে যাওয়া, এই দল ছাড়া আসলে খুবই প্রত্যাশিত। ছোট বিরতির সময়, যে বিরতির পর ফিরে আসছে আজকের বিতর্কে, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। জয় ব্যানার্জি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইমেল করে বিজেপি ছেড়েছেন। শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপিতে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা এবং বলা যেতে পারে নাম্বার 2 সভাপতি সুকান্ত মজুমদারের পরে যিনি পরিষদীয় দলের নেতৃত্ব দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জয় ব্যানার্জির বিজেপি ছাড়ার খবরে কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনে নেব। চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রীকে। আমি জয় ব্যানার্জিকে উনি অসুস্থ ছিলেন, আমরা ওনার পাশে আছি, সুস্থতা কামনা। আমি আবারও আসবো জয় ব্যানার্জির কাছে। জয়বাবু, আপনি অসুস্থ ছিলেন, আপনার সুস্থতা কামনা করেছেন শুভেন্দু অধিকারী, অর্থাৎ আপনি যে অসুস্থ অবস্থা থেকে ফের সুস্থ হয়ে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার মতো অবস্থায় এসছেন, এটাই রাজ্য বিজেপি নেতৃত্ব জানেন না। অন্যদিকে আপনি কৌরব পাণ্ডবের যুদ্ধ দেখছেন বিধানসভা নির্বাচনে, তৃণমূলকে আপনার পাণ্ডব পক্ষ মনে হচ্ছে। কোথাও এমন নয় তো জয় যে আপনি আসলে একটা অজুহাত খুঁজছিলেন তৃণমূলে যাওয়ার? একেবারে বাজে কথা। আমি বিজেপি অন্তঃপ্রাণ ছিলাম, নরেন্দ্র মোদীকে দেখে আমি এসছিলাম, এবং আমি যেভাবে পরিশ্রম করেছিলাম, যেভাবে বীরভূমে লড়াই থেকে শুরু করে 14 সাল থেকে যখন বিজেপি ওয়াজ জিরো, সেই সময় থেকে আমি যেভাবে পরিশ্রম করে বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, যেখানে লোকের যেতে ভয় পেত, সেখানে গিয়ে আমি পতাকা পুঁতে এসেছি। আমি 7 থেকে 8 বার ভীষণভাবে জীবন আক্রান্ত হয়েছি। আজকে যে আমার এই যে লাংসের দোষ, সেটা আমি হাওড়ায় মার খেয়েছি। আমি উলুবেড়িয়ার মতন জায়গায় লড়েছি, ওখানে মাটি কামড়ে পড়েছিলাম, কারণ আমার ওপর নির্দেশ ছিল উলুবেড়িয়া বিধানসভায় 7টা সিটের মধ্যে 2-3টে সিট জিততে হবে, এই নিয়ে আমরা কথা বলছিলাম। কিন্তু আনফর্চুনেটলি আমি তখন অসুস্থ হয়ে যাই, এবং অসুস্থ হয়ে যাওয়ার পর কিছু জেলার পেটোয়া নেতা রাজ্য নেতাকে ধরে টিকিট নেয়, এবং টিকিট নিয়ে হারার পর সেই ওইখান থেকে কাউন্টিং থেকে যে তারা পালিয়ে যায়, আর কর্মীদের পাশে দাঁড়ায় না। জয়, একটা প্রশ্ন আপনাকে, একটা সময় আপনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলেছিলেন সরাসরি বিজেপিতে আসার পর, আজকে সেই অভিযোগ বিজেপির ক্ষেত্রে তুলছেন তথাগত রায়ের মতো প্রাক্তন রাজ্য সভাপতিরা, নারী এবং অর্থের বিনিময়ে টিকিট বন্টন। আপনার কি মনে হয় এই অভিযোগের মধ্যে কোনো সিরিয়াসনেস আছে, সত্যতা আছে? টিকিট বন্টনে দেখুন, আমি প্রথম দিন যেদিন টিকিট বন্টন হয়েছে, সেদিন আমি পার্টি অফিসে গেছিলাম, ওখানে অনেক এজিটেশন হচ্ছিল, এবং প্রতাপ ব্যানার্জি বলে একজন নেতা আছে, সে বলছিল আমি নাকি এই এজিটেশনটা করাচ্ছি। এটা সর্বৈব মিথ্যে। কিন্তু আমি বরাবরই বলেছি টিকিট বন্টনটা ঠিক হয়নি। বিজেপির যারা পুরনো কর্মী, যে অংশার থেকে যারা শহীদ হয়েছে, যারা জেল খেটেছে, মা বউয়ের গয়না বন্ধক দিয়ে বেল করেছে, তাদের মধ্যে থেকে প্রার্থী করা উচিত ছিল। এইভাবে প্রার্থী সিলেকশন, একেবারে সিলেকশন অফ দ্য ইলেকশন প্রার্থী একেবারে ভুল ছিল, সেটা প্রমাণ হয়েছে। এবং আমি তখন খুব অসুস্থ ছিলাম, আমি ওয়েস্টিন হোটেলে গিয়ে জেপি নাড্ডা আসতেন, অমিত শাহ আসতেন, তাদের বলবার চেষ্টা করতাম। আমি সবটাই বুঝতে পারছি জয়, কিন্তু কেন আপনার তৃণমূলকে পাণ্ডব পক্ষ মনে হচ্ছে, যে তৃণমূলের বিরুদ্ধে একসময় আপনি এত সরব ছিলেন? শুনুন, বাংলায় না জিতেছে। আজকে 200-র উপর সিট নিয়ে আজকে অলিতে গলিতে রাস্তাঘাটে চায়ের দোকানে সবাই বলেছিল বিজেপি আসবে, জিতলেই পাণ্ডব। সেখানে একটা হুইল চেয়ার নিয়ে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যে লড়াইটা করে 200-র উপর সিট নিয়েছে, সেটাকে প্রশংসা করতে হবে না? কিন্তু জিতলে কি পাণ্ডব? এই যে আমরা 4টে সিটে, আর হেরে গেলেই কৌরব। আমি বলেছিলাম ভবানীপুরে 50,000, না শুনুন, না পৃথিবীর ইতিহাসে তাই আছে,
ইতিহাসে তাই বলে। তাহলে কি ধরে নেব জয় যে যা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি বিজেপি কৌরব পক্ষ হয়, তাহলে কি ধরে নেব যে সর্বভারতীয় রাজনীতিতে কংগ্রেস কৌরব পক্ষ? আমি অতটা রাজনীতি পক্ষ নয়, কিন্তু আমি মানুষের সেবার জন্য রাজনীতিতে এসেছি। আপনি রাজনীতিতে পক্ষ নন, কিন্তু আপনি ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা পেয়েছেন এই সেদিন পর্যন্ত। আপনি রাজ্য বিজেপি সহসভাপতি হয়েছেন, জাতীয় কর্মসমিতির সদস্য হয়েছেন। আমার প্রশ্ন জয়, এই সবটাই কি রাজনৈতিকভাবে অপরিপক্ক হওয়া সত্ত্বেও হতে পারে? এটা সহসভাপতি নয়, আমি ন্যাশনাল না আমি করেছি, আমার অবদান আছে। তাহলে একবার আপনি বলছেন আপনার অবদান আছে, একবার আপনি বলছেন রাজনৈতিকভাবে অপরিপক্ক। জয়, এখনো কি আপনি ঠিক করে উঠতে পারেননি ঠিক কি বলে তৃণমূলে যাবেন? এটা কি প্রস্তুতির অভাব? অপরিপক্ক আর অবদানের কথা আলাদা। আমি বিজেপিকে প্রমোট করেছি। আজকে দিলীপ ঘোষ মহাশয়কে জিজ্ঞেস করুন, রাহুল সিনহা মহাশয়কে জিজ্ঞেস করুন, যে দুজন আমার সভাপতি ছিলেন, যে আমি কিভাবে বিজেপিকে প্রমোট করেছি। এইখানে গিয়ে যেখানে বলেছেন সেখানে গেছি, ডায়মন্ড দার্জিলিং থেকে গঙ্গাসাগর অবধি। এটা ঠিক জয়, এটা ঠিক। রাহুল সিনহার কাছ থেকে আজকে আপনার প্রতি কিছুটা প্রচ্ছন্ন সমর্থন এসেছে। রাহুল সিনহা কি বলেছেন, প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি, শুনে নি। জয় ব্যানার্জিকে বাদ দিয়ে কাউকে নেওয়া হয়েছে, তো আমি তো আজকে কোনো কেন্দ্রীয় কমিটির কোনো মেম্বার নই। আমি তো হতাশাগ্রস্ত নই, কারণ যারা লোভী থাকে তারা হতাশাগ্রস্ত থাকে। আমি লোভী নই, পদ না পেলেই অন্য কোনো পার্টিতে ছুটতে হবে এই জাতীয় মানসিকতা পোষণ করি না। সেই কারণে সকলে তো তার লোভকে সীমায় রাখতে পারে না। মাত্র কোনো কমিটি থেকে নাম বাদ গেছে বা কিছু হয়েছে এটা নয়, সার্বিকভাবে পার্টির সাথে সমন্বয়টাই দরকার। এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, সেখান থেকে কম আছে। সার্বিকভাবে পার্টির ভিতরে সমন্বয় কম আছে, কিন্তু আপনার দল ছাড়ার সিদ্ধান্তকে কিন্তু রাহুল সিনহা যে সভাপতির সময় আপনি বিজেপিতে যোগ দেন তিনিও ভালোভাবে দেখছেন না। তিনিও মনে করছেন পদের লোভে, পদ না পেয়ে আপনি দল ছাড়ছেন। আমি এটাও বলতে পারি যে অনেক সাধারণ বিজেপি কর্মী এটাও মনে করতে পারেন যে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা হারিয়ে আপনি দল ছাড়ছেন। জয়, পাওনার কোনো ব্যাপারই নেই। আমি সিনেমা থেকে এসেছি, সিনেমা হচ্ছে গ্ল্যামারের মক্কা। আমি ইন্টারন্যাশনাল থেকে ন্যাশনাল ফেম পেয়েছি, সেই জন্য কোনো কারণে পাওনা বা নতুন কিছু করার কিছু আমার দরকার ছিল না। আমি দিতে এসেছিলাম, মানুষের সেবা করতে এসেছিলাম বিজেপির মাধ্যমে। কিন্তু যেটা আমার বক্তব্য, যে আমি অসুস্থ হয়ে গেলাম, আমি বিজেপিতে যখন আমি হসপিটালে গেলাম মেডিকাতে, তখন আমি কৈলাস বিজয়বর্গী এবং অমিতাভ চক্রবর্তীর সামনে অসুস্থ হয়ে ওখান থেকে মেডিকাতে গেলাম। গিয়ে আমি আইসিইউতে 14 দিন মৃত্যুর সাথে লড়াই করেছি। আমাকে বিজেপির একটা কোনো নেতা আমাকে একটা ফোন করেনি, বরং রাহুলদা আমাকে ফোন করেছিলেন। ব্যক্তিগত রাগ অভিমান রয়েছে, ব্যক্তিগত রাগ অভিমান রয়েছে, শুধু পাওনা কন্যা না। পঙ্কজ বাবু, সত্যি কি বিজেপি নেতারা তার দলের কর্মীদের তো দূরের কথা, একেবারে প্রথম সারির নেতাদের, জয় ব্যানার্জির মতো মানুষদেরকে, যারা সেই অর্থে কিছু পাওনা গন্ডা না দেখে বা পাওনা গন্ডার ইমিডিয়েট কোনো প্রত্যাশা বা স্বপ্ন পূরণের কোনো সম্ভাবনা না দেখে একসময় বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাদের খবরটাকে অসুস্থ হলে তাদেরকে একটা ফোন করেন না? না, বিষয় হচ্ছে যে দল এখন অনেক বড় হয়েছে এবং স্বাভাবিক বিভিন্ন পর্যায়ের সঙ্গে সমন্বয়, সেটাই বিষয় হতে পারে। কেউ না কেউ তো খবর নিয়েছেন। উনি বলছেন যে সবাই খবর হয়তো নেননি, কেউ তো না কেউ খবর নিয়েছেন। এটা মনে হয় ওনার অভিমানের বিষয়টা হতে পারে, কিন্তু এটা দল ছাড়ার অ্যালিবাই আমার মনে হয় না। পঙ্কজবাবু, দেবুটুডু কিছুক্ষণ আগে বলছিলেন এবার তো ভোট হবে। আমার মনে হয় দেবুবাবুরা নিশ্চিতভাবে এটা স্বীকার করবে না, মানতে চাইবেন না, মানতে চানও এই 2 বছর ধরে। কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের এটা স্ট্র্যাটেজির জায়গা থেকে, পলিটিক্যাল স্ট্র্যাটেজির জায়গা থেকে হয়তো তারা এই দিনটারই অপেক্ষা করছিলেন, কবে বিজেপি অনেকটা ভঙ্গুর অবস্থায় আসবে, সেদিনকে ভোটটা করবো যাতে করে আর হারের মুখ দেখতে না হয়। এটাই কি রাজ্যে পুরো ভোট করবার জন্য তৃণমূল কংগ্রেসের প্রকৃত সময়, এবং তার জন্য বিজেপি এখন এই মুহূর্তে ভীষণ অপ্রস্তুত বলে মনে হয়? না, অপ্রস্তুতের কোনো বিষয় নয়। সাময়িক একটা, আমি আগেই বলেছি যে নির্বাচনের নামে একদম সম্পূর্ণ প্রহসন হয়েছে। আমরা তো পশ্চিমবাংলা দেখেছি 71 সালে নির্বাচনের প্রহসন হয়েছে, এবং সেই প্রহসন যে চলে, মানে একটা পর্ষদ, মাধ্যমিক শিক্ষা পর্ষদ, তার সভাপতির 67 বছর বয়স,
কোনো রকম নির্বাচন ছাড়া বছরের পর বছর তাকে এক্সটেনশন দেওয়া হয়। কেন দেওয়া হয়? কোন গণতান্ত্রিক রাজ্যে জিনিসটা হতে পারে? এটা হয় না। বিষয়টা হচ্ছে যে আজকে একটা মনে হচ্ছে যে একটা অনুকূল বাতাবরণ কিনা নির্বাচন বলে দেবে, মানুষ বলে দেবে। মানুষের রায়ের প্রতিফলন যদি করতে না দেওয়া হয়, একটা রবীন্দ্রনাথের কথা আছে, তুই যেদিক দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করবি সেই দিক থেকে তোর মৃত্যুবান আসবে। সিপিএম আরামবাগ গড়বেতায় আরামবাগে 5.5 লাখ ভোটে জিততো। কোথায় আরামবাগে সিপিএম 5% ভোট পায় না। দিস ইজ নট দ্য সিচুয়েশন। আমার সময় যেহেতু একেবারে শেষ, আমাকে আজকের এই বিতর্ক পর্ব এখানে শেষ করতে হচ্ছে, কিন্তু নিশ্চিতভাবে এই প্রশ্নটা সামনে রেখে যে এই মুহূর্তে দলের ভিতরে দলের অন্তর্দ্বন্দ্বে ব্যতিব্যস্ত বিজেপি, তা কি সেই বিজেপি কি আদৌ নির্বাচনের জন্য সামনের পুরো ভোটের জন্য প্রস্তুত? কলকাতা এবং হাওড়ার পুরো ভোট রয়েছে, রাজ্যের বাকি পুরসভাগুলিতে নির্বাচন পেন্ডিং রয়েছে 117-র বেশি। আর এটাই কি সব থেকে ভালো সময় তৃণমূল কংগ্রেসের জন্য নির্বাচনটা করিয়ে নেওয়ার? এই মুহূর্তে সাংগঠনিক রদবদলকে অনেক বড় বেশি প্রয়োজনীয় বলে মনে করছেন রাজ্য বিজেপি সভাপতি। তাকে শুধুমাত্র এই কারণে যে নির্বাচনে জেতা হারা পরে বাবা আগে নিজের ঘর সামলাই। বিজেপির এই সংকট নিশ্চিতভাবে সামনের দিনে রাজ্যবাসীর চোখ থাকবে যে রাজ্যের প্রধান বিরোধী দল আরও জমি হারায় কিনা, নাকি নতুন করে জমি তৈরি করতে পারে রাজ্যে। আজকের বিতর্ক পর্ব এখানেই শেষ করলাম। পঙ্কজ রায়, জয় ব্যানার্জি এবং দেবু টুডুকে ধন্যবাদ জানিয়ে তার আগে তথাগত রায় আমার সঙ্গে ছিলেন। ফিরে আসছে ছোট বিরতির পরে এই মুহূর্তে সেরা ব্রেকিং খবরগুলোর সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। অনির্বাণের অগ্নিবাণে ফিরে এলাম ব্রেকিং নিউজ সেগমেন্টে, এবং এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং খবর, যা হয়তো আম নাগরিকের সাধারণ নাগরিকের প্রায় প্রত্যেক দিনের অভিজ্ঞতায় পরিণত হয়েছে। অনেকের ক্ষেত্রেই এমন অভিজ্ঞতা হয়ে গিয়েছে এতদিনে। অনলাইন ফুড ডেলিভারি সংস্থার বিরুদ্ধে এবার অভিযোগ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। সেই অভিযোগ সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীকে। অর্ডার দেওয়া খাবার ডেলিভারি দেখিয়েও আসলে প্রকৃতভাবে ডেলিভারি হয়নি, সে খাবার শেষমেশ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে পৌঁছয়নি, অথচ ডেলিভার্ড বলে দেখিয়ে দিচ্ছে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ সংস্থা। প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে প্রতিকার চেয়ে চিঠি লিখেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রিপাবলিক বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ প্রতিক্রিয়া প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই চিঠি লেখার পর কি জানিয়েছেন ঘটনা সম্পর্কে এবং তার এই চিঠি সম্পর্কে শুনে নেব। নমস্কার, আমার একটা টুইট গেছে। ইনফ্যাক্ট এই টুইটটা আমার 3 নভেম্বরের পরে আমি করেছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি এখানে মেনশন করেছি। আসলে এই অনলাইন আমাদের ইন্ডিয়াতে চালু হওয়ার পরে আমি এটাকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করি। এটা আমার কাছে মনে হয়েছে যে আমাদের ভারতবর্ষে এটা হওয়া খুব প্রয়োজন। শুধু খাওয়া বা সুইগি নয়, নানান রকম অ্যাপস হয়েছে এবং তারা আমাদেরকে এমন ভালো সার্ভিস দিচ্ছেন, সেটা প্রশংসনীয়। আমি শুধু এইটুকুই জানাতে চেয়েছি যে আমার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, আমি একজন সাধারণ নাগরিক। খাওয়া, ওষুধ, এইগুলো এতটাই ইম্পর্টেন্ট। অনেকেই হয়তো এটা ফেস করছেন, অনেকে জানান না যে আমাদের দেশে এই জিনিসগুলোকে যদি আরেকটু কনসার্ন হয়ে করেন, আরেকটু নিয়ম করেন যেগুলোতে মানুষ জানতে পারেন। ধরুন, আমি কারোর প্রতি কোনো ব্যক্তিগত কোনো গ্রাজ বা কোনো রাগে আমি এটা করিনি। এটা সুইগির থেকে আমি এখনো মানে এইটা ঘটনার পরেও আমি ইউজ করেছি সুইগি বা এই জাতীয় যে অ্যাপগুলো আছে আমরা রেগুলার সবাই ইউজ করি। আমি শুধু বলার চেষ্টা করেছি যে এইগুলোকে একটু মনিটর করা দরকার এবং আরেকটু দায়িত্ব সম্পূর্ণভাবে হ্যান্ডেল করা দরকার। মনিটর করা দরকার, অর্থাৎ অনলাইন ব্যবস্থাটা, অনলাইন অ্যাপের মাধ্যমে ওষুধ থেকে খাবার ডেলিভারি আসলে এই মুহূর্তে আমাদের প্রয়োজন এবং তা প্রয়োজনে পরিণত হয়েছে, কিন্তু মনিটরিং নেই। আমি সরাসরি চলে যাব বিশাখা রুদ্র, আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে। বিশাখা, অনলাইন অ্যাপ ক্যাপ থেকে অনলাইন ফুড ডেলিভারি, অনলাইন ওষুধ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে প্রশ্নটা তুলেছেন তা কিন্তু আম নাগরিকেরও প্রশ্ন। এমন অত্যন্ত প্রয়োজনীয়, কে কখন কিভাবে একটা অ্যাপ ক্যাব বুক করছেন, অত্যন্ত প্রয়োজনের সময়, এমার্জেন্সি, হসপিটালে যেতে হবে, হয়তো কেউ হয়তো নিজের সারা রাতের খাবারটুকু আর অন্য কোথাও কোনো সংস্থান নেই, ওই অ্যাপে বুক করলেন ডেলিভারির জন্য। কেউ হয়তো একটা ওষুধ বুক করলেন যেটা ভীষণ জরুরি ওই মুহূর্তে পাওয়ার জন্য, ডেলিভারি হলো না, ডেলিভার্ড লেখা হয়ে গেল, এরপরে পয়সা ফেরত দিলেও ওই সংকটটা কি মানুষের মেটে? মনিটরিংয়ের কথা বলছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেটিজেনরা, সাধারণ নাগরিকরা কি বলছেন?
একদমই খুব স্বাভাবিক প্রশ্নই তুলেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনির্বাণ, এবং এই যে প্রশ্নটা তুলেছেন এই প্রশ্নটাই কিন্তু নিত্যদিন আমরা নাজেহাল হই। যেটা তুমি বলছিলে যে অনলাইন ফুড ডেলিভারি হোক বা অনলাইন অ্যাপ ক্যাব হোক, সেক্ষেত্রে আমরা যখন দেখি যে আমাদের পেমেন্ট হয়ে গেল, আমরা হয়তো সার্ভিসটার অপেক্ষায় রয়েছি, কিন্তু সেই জায়গা থেকে হয়তো একেবারে মাহেন্দ্রক্ষণে যে সময় আমার বাড়িতে খাবারটা এসে পৌঁছবে, আমার বাড়িতে গেস্টরা থাকতে পারেন, বাচ্চারা থাকতে পারেন, অসুস্থ কেউ থাকতে পারেন, আমি হয়তো খাবার তৈরি করার মতো অবস্থায় নেই, সেই জায়গায় থাকতে পারি। অথবা আমি যে সময় হসপিটালে যাব, অথবা একেবারে এমার্জেন্সি সিচুয়েশন রয়েছে, আমার আগে থেকে অনলাইনে পেমেন্ট হয়ে গেছে, তখনও দেখা যাচ্ছে যে অ্যাপ ক্যাবটা শেষ পর্যন্ত ক্যান্সেল হয়ে গেল। এগুলো আমাদের নিত্যদিনের হওয়া ঘটনা, আমাদের দৈনন্দিন জীবনে এগুলো প্রত্যেক দিন আমাদের সঙ্গে ঘটে, এবং তার যে কোনো সুরাহা নেই সেটা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমরা নিজেরা নিজেদের জীবন দিয়ে সেটা উপলব্ধি করি। একেবারে আর সেই নাগরিকের, সাধারণ নাগরিকের উপলব্ধিকে এবার সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বললেন কোনো ব্যক্তিগত রাগ অভিমান থেকে নয়, তিনি চান নাগরিকের এই হয়রানি বন্ধ হোক। চোখ রাখবো পরবর্তী ব্রেকিং খবরে। চিংড়িহাটাতে দুর্ঘটনার খবর আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে, যে দুর্ঘটনায়, পথ দুর্ঘটনা আরও একটি, এবং সেই দুর্ঘটনায় ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে। পর 6 জন নাগরিককে, পথচারীকে ধাক্কা মারে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে। কিন্তু প্রশ্ন উঠছে এই দুর্ঘটনার পর চিংড়িহাটাতে যা যা হওয়ার কথা ছিল সেগুলো হলো না কেন? এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি সরাসরি চিংড়িহাটা থেকে আমার সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি অর্ণব, এবং এই মুহূর্তে আহতদের যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে রয়েছেন, তার সামনে থেকে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের আরেক প্রতিনিধি সচিন। প্রথমে চলে যাই সচিনের কাছে। সচিন, প্রথমে জানতে চাইবো তোমার কাছ থেকে যে যারা আহত তাদের শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন, কি বলছেন চিকিৎসকরা? দেখো, চিকিৎসকরা ইতিমধ্যে যেটা বলছেন যে এই আহত ব্যক্তিরা যারা রয়েছেন তারা প্রত্যেকেই, তাদের বেশ কিছু টেস্টের প্রয়োজন রয়েছে। তার কারণ হচ্ছে যে তারা মাল্টিপল ফ্র্যাকচার হওয়ার একটি আশঙ্কা দেখতে পাচ্ছেন চিকিৎসকরা। তার পাশাপাশি তোমাকে অনির্বাণ জানিয়ে রাখতে চাইবো যে এই মুহূর্তে আমি যে জায়গাটিতে রয়েছি চিংড়িঘাটা, এবং সেই চিংড়িঘাটায় ঠিক এই যে EM বাইপাস থেকে এয়ারপোর্ট অভিমুখে একটি ব্যক্তিগত গাড়ি, 4 চাকা ব্যক্তিগত গাড়ি, সেই গাড়িটি আসছিল সোজাসুজি, এবং হঠাৎই যেটা ড্রাইভারের বক্তব্য অনুযায়ী, এখনও পর্যন্ত পুলিশকে দেওয়ার বয়ানে তার বক্তব্য অনুযায়ী হঠাৎই রেড লাইটটি অন হয়ে যায়, এবং তার ফলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এবং সরাসরি এই যে এখনও পর্যন্ত কিন্তু ঘটনার যে ক্ষত, সেই জায়গাটি কিন্তু এখনও পর্যন্ত আমার সহকর্মী রবি শর্মা সেই ছবিটি দেখাচ্ছে, এখনও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কাচ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সাইকেলগুলি এখনও পর্যন্ত সেই ঘটনাস্থলের পাশেই রাখা হয়েছে। পুলিশ যারা ট্রাফিকের দায়িত্বে ছিলেন তারা তৎক্ষণাৎ রেসপন্স করেন এবং তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এবং এখানে আমরা দেখেছি যে শুধুমাত্র এই প্রথম নয়, এর আগেও বহুবার একেবারে 2018 ফেব্রুয়ারি মাসে একটি ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী ছিল এই চিংড়িহাটা, এবং তারপর এক কথায় রীতিমতো আগুন জ্বলেছিল এলাকাতে। ঘটনার পর যাদের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধিরা, তাদের প্রতিক্রিয়া সম্পর্কে এই মুহূর্তে অর্ণব রয়েছেন আমার সঙ্গে। অর্ণব, দেখো অনির্বাণ, এই মুহূর্তে আমার সাথে যে ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন তিনিও কিন্তু এই দুর্ঘটনায় আহত হয়েছেন। আমি একবার আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো তার আঘাত। দেখতেই পাচ্ছ হাতে গুরুতর আঘাত, এবং তার সাথে পায়ে কিন্তু গুরুতর আঘাত রয়েছে তার, এবং তার সাথে কথা বলবো যে ঠিক কি ঘটনাটা ঘটেছিল এবং কিভাবে ঠিক ঘটনাটা ঘটলো, কিভাবে এই ঘটনাটা ঘটলো। ওদিক দিয়ে গাড়ি আসছিল, মনে হয় ব্রেক ফেল করে দুজনকে মেরে, 3 জনকে মেরে লাস্টে আমাকে মেরে দিল। আমি বাদিক দিয়ে ঝাপালাম। খুব জোরে আসছিল? হ্যাঁ, রানিংয়ে একটু রানিংয়ে আসছিল। আপনার কোথায় কোথায় চোট লেগেছে? আমার এই ডান দিকে, এই হাঁটুতে, এখানটা চোট লেগেছে। আর পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে? হ্যাঁ, গাড়িতে করে নিয়ে আসলো, সঙ্গে সঙ্গে তুলে নিয়ে এসেছে। অর্থাৎ অনির্বাণ, পুলিশের কিন্তু ব্যবস্থাপনায় তারা হসপিটালে এসেছেন, এসে কিন্তু তারা এই মুহূর্তে ট্রিটমেন্ট করেছেন। এবং যেটা আরও একটা বিষয়, যিনি মারা গেছেন তার পরিচয় কিন্তু ইতিমধ্যেই জানা গেছে। তার নাম শেখ মুস্তাফিজুর রহমান। তারও কিন্তু দেহ এখানেই রয়েছে, এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই দেহ নিয়ে যাওয়া হবে নীলরতন সরকার হাসপাতালে ময়নাতদন্তের জন্য। একেবারে আপাতত তোমাকে ধন্যবাদ অর্ণব, ধন্যবাদ সচিনকে। আমাদের দুই প্রতিনিধি চিংড়িঘাটার দুর্ঘটনা সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন। চোখ রাখবো এর পরবর্তী ব্রেকিং খবর, এবং সেটিও একটি দুর্ভাগ্যজনকভাবে একটি দুর্ঘটনারই খবর, হাওড়ার একটি দুর্ঘটনার খবর। চোখ রাখবো সেই খবরে। হাওড়া শিবপুরে বাইক এবং টোটোর মুখোমুখি সংঘর্ষের ঘটনা। বাইক এবং টোটোর মুখোমুখি সংঘর্ষ হাওড়ার শিবপুরে। ফোরশোর রোডে 2 গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে এক মহিলা। হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে, এবং বাইক এবং টোটোর এই মুখোমুখি সংঘর্ষে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এক মহিলা।
চোখ রাখবো আরও একটি দুর্ঘটনার খবরে। গুরাপে পথ দুর্ঘটনায় আহত হওয়ার খবর। গুরাপে পথ দুর্ঘটনায় আহত গুরাপ থানার ওসি স্বয়ং এবং এসআই। পথ দুর্ঘটনায় এবার গুরাপে আহত গুরাপ থানার ওসি এবং সাব ইন্সপেক্টর। দেখতে পাচ্ছেন দুর্ঘটনার পর তাদের ছবি। হাইওয়ের পাশে টহল দেওয়ার সময় অর্থাৎ পেট্রোলিংয়ের সময় ধাক্কা দেয় একটি ট্রাক তাদেরকে এবং সেই ধাক্কাতে আহত হন 2 পুলিশ আধিকারিক। তারা এই মুহূর্তে ভর্তি বর্ধমানের নার্সিংহোমে। চোখ রাখবো এর পরবর্তী খবরে। পরবর্তী ব্রেকিং খবর, অত্যন্ত দুর্ভাগ্যজনক আরও একটি দুর্ঘটনা। হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা। আহমেদনগর হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আহমেদনগর জেলা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেই ঘটনা ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11 এবং এখনও আশঙ্কা রয়েছে যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সৌমেন রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। ইতিমধ্যেই ঘটনায় টুইট করে শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌমেন, ঠিক কিভাবে ঘটলো দুর্ঘটনা যদি আমাদের দর্শকদের জন্য জানাও এবং এই মুহূর্তের সর্বশেষ আপডেট কি? অনির্বাণ, তুমি জানো যে মহারাষ্ট্রের আহমেদনগরের জেলা হাসপাতালে আজ ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড হয় এবং সেই অগ্নিকাণ্ডে 10 জনের মৃত্যু হয়। 5 থেকে 6 জনের অবস্থা আশঙ্কাজনক ছিল, খুবই সংকটজনক ছিল। তাদের মধ্যে একজন মারা গেছে, সেই সংখ্যাটা বেড়ে 11 হয়েছে। আরও 4 জনের অবস্থাও যথেষ্ট সংকটজনক। চিকিৎসকরা সর্বতই চেষ্টা করছেন তাদেরকে যাবতীয় সাপোর্ট দিয়ে তাদেরকে সুস্থ রাখার, কিন্তু সেই বিষয়টা নিয়ে চিকিৎসকরা খুব একটা আশাবাদী নন বলে সূত্রে খবর। এখন আগুনটা কি করে লাগলো এটা স্পষ্ট নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দুঃখ প্রকাশ করেছেন, মৃত ব্যক্তিদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে তিনি 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। একটি আলাদা তদন্ত কমিটিও গঠন করেছেন গোটা বিষয়টি ক্ষতি দেখার জন্য। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অনির্বাণ, তোমাকে জানাই, এনসিপি নেতা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক তিনি একটি টুইট করেছেন। তিনি টুইট করে বলছেন যে মাত্রই কয়েক মাস আগে এই জেলা হাসপাতালে একটা আলাদা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট তৈরি হয়েছিল, যেখানে আগুনটা আজ সকালবেলায় লেগেছে। এটা একেবারে আপাতত তোমাকে ধন্যবাদ। সৌমেন ছিলেন সরাসরি আমাদের সঙ্গে নিউজ রুম থেকে, জানাচ্ছিলেন আহমেদনগর জেলা হাসপাতালে দুর্ঘটনার খবর সম্পর্কে, অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে, যে ঘটনা এখনো পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর পেয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এমন আশঙ্কা রয়েছে। অনির্বাণের অগ্নিবার এখানেই শেষ করছে। এরপর চোখ রাখুন সোজাসুজি সরাসরি।